আজকে 1 জুলাই 2024 সাল 2024 1 জুলাই। আজকে একটা বিশেষ দিন। আমি দিনটার কথা একটু উল্লেখ করছি। আজকে আমাদের পরম শ্রদ্ধার পাত্র বিশিষ্ট চিকিৎসক, ভারতের মধ্যে ওনার নাম সুনাম সর্বত্র বিস্তৃত, তিনি হলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন। সেই দিনটাকে প্রতি বছরই একটা বিশেষ দিন হিসাবে, ডক্টরস ডে হিসাবে পালিত হয় সর্বত্র। আজকেও আমাদের এখানে পালিত হবে, বিশেষ সাড়ম্বরেই পালিত হবে রবীন্দ্র ভবনে। উনি যে শুধু একজন চিকিৎসক ছিলেন তা নয়, উনি আর চিকিৎসার ব্যাপারেও উনি একই সাথে মেডিসিনের বিশেষজ্ঞ এবং সার্জারির বিশেষজ্ঞ হয়েছিলেন। তাও বিলাত থেকে ইংল্যান্ডে গিয়ে 2 বছরের মধ্যে MRCP আর FRCS দুটো করে এসেছিলেন। তো যাই হোক, পরবর্তীকালে উনি চিকিৎসার সঙ্গে যুক্ত থেকেও পরবর্তীকালে উনি একটু রাজনীতিতেও অংশগ্রহণ করেছিলেন, রাজনীতিবিদও ছিলেন। উনি ভারতের আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। প্রথম প্রফুল্লচন্দ্র ঘোষ, তারপরে উনি হয়েছিলেন। তো যাই হোক, ওনার কর্মপদ্ধতি ছিল অন্যরকম, খুব সুচারুরূপে এবং সূক্ষ্মভাবে সব দিকে ওনার নজর থাকত। শুধু তাই নয়, ওনার কর্মদক্ষতা দেখে সবাই সন্তুষ্ট যেমন হয়েছিল, কিছু কিছু লোক ওনারই পরিচিত ওনাকে নানাভাবে একটা প্রতিকূল অবস্থার সৃষ্টি করতেন। যাই হোক, উনি তো একজন বিশেষজ্ঞ এবং সম্মানীয় ব্যক্তি, সারা ভারতবর্ষের মধ্যে ওনার নাম ছড়িয়ে পড়ল। তাই কোনো অসুবিধা হয়নি পরবর্তীকালে। ওনার মধ্যে একটা জিনিস লক্ষ্য করা গেছিল যে উনি একজন চিকিৎসক হয়েও ধর্মের দিকে বা ধর্মের অনুশাসনের দিকে ওনার মন ছিল। তাই উনি রোজ ভোরবেলা উঠে, আমরা যখন ব্রাহ্ম মুহূর্তে নামধান করি বা পরে প্রার্থনা করি, সেই সময় উনি রোজই উঠে গীতা পাঠ করতেন রোজই। যাই হোক, মনটা ওনার ওই দিকে ন্যস্ত ছিল বলেই ওনার ভিতরে মানবিকতা বা হিউম্যানিটি, যেগুলি নাকি গুণাবলীগুলি বিদ্যমান ছিল। কাজে উনি রাজনীতিবিদ হলেও ওনার মধ্যে একটা সততা, নিষ্ঠা এবং মানুষের প্রতি একটা টান, পরোপকার ইত্যাদি করার একটা চেষ্টা ছিল। আমরা জানি উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং একটা অন্য ব্যাপারও ছিল। কল্যাণী সরকার, ডক্টর নীলরতন সরকারের মেয়ে, ওনার প্রায় সমবয়সী ছিল, ওনার সঙ্গে একটা পরিচিতও ছিল এবং কোনো এক সময়ে হয়তো একটা পরিণয়ের প্রস্তাবও ছিল, কিন্তু ওনার বাবা সেটা রাজি ছিলেন না। যাই হোক, সেটা হচ্ছে নীলরতন সরকার, মেয়ে হচ্ছে কল্যাণী সরকার। তবু তারপরে আর উনি অবিবাহিতই থেকে গেলেন, ডক্টর বিধানচন্দ্র রায় অবিবাহিতই থেকে গেলেন। তবু তাকে মনে রেখে, সেই কথাটা মনে রেখে, ওনার কথা মনে রেখে, কল্যাণী দেবীর কথা মনে রেখে উনি একটা নতুন শহর গড়ে তুলেছিলেন কলকাতার অদূরে, কল্যাণী নামে যা পরিচিত এখন। সেই কল্যাণী এখন বিভিন্নভাবে ওনার সময় থাকতে অনেক পরিকল্পনা নিয়েছিল, কিছু কিছু বাস্তবায়িত হয়েছে, সেখানে অনেক কিছু হয়েছে। যাই হোক, আমি আর ওই দিকে আর যাচ্ছি না। আজকের দিনটার কথা একটু বলার ইচ্ছা ছিল, তাই বললাম। এইবার আমরা যে আমাদের আজকের যে মহতী সৎসঙ্গ বঙ্গাই গাউলিনকে আমরা শুনলাম, যে প্রার্থনা, নাম ধ্যান গান কীর্তনাদি শুনলাম। সেই কীর্তনের কথা আর কি বলবো, আমার অশেষ শ্রদ্ধা গৌরী ভট্টাচার্য মা যে কীর্তন করেন, সেটাতে সবাই আমরা
আপ্লুত হই, আনন্দিত হই, সবার মনকেই ছুঁয়ে যায়, সবার মনকেই ছুঁয়ে যায় সেই কীর্তন। কীর্তন এমনই একটা জিনিস, মানুষের মনকে পাল্টে দিতে পারে। বাড়িতে কোনো রকম মন খারাপ হলে বা কোনো রকম বাকবিতণ্ডা হলে অনেক সময় দেখা গেছে বাড়ির কর্তা বেরিয়ে যান, বেরিয়ে রাস্তায় মানে উদ্ভ্রান্তের মতো বা এদিক ওদিক ঘোরাফেরা করেন। হঠাৎ যদি শোনেন এক জায়গায় কীর্তন হচ্ছে, তিনি সেই দিকে এগিয়ে যান এবং কীর্তনের কাছে গিয়ে বসেন। এই যে কীর্তনস্থলী, এই যে কীর্তনস্থলী, সেটা তার মনকে পাল্টে দেয়। যে মন নিয়ে এসেছিলেন, এই কীর্তন শোনার পরে একদম পাল্টে গেল। কীর্তন সম্বন্ধে আমি আরেকটা কথা মাঝে মাঝে বলি। একজন ভট্টাচার্য দাদা, ওনার সঙ্গে দেওঘর দেখা হয়েছিল একটা অন্য ব্যাপারে। আমরা 3 দিন হয়ে গেছে গেস্ট হাউসে, সে মনমোহিনী ধামের যে কুয়ার পাশ দিয়ে যে দোতলা গেস্ট হাউসটা, সেই গেস্ট হাউসে, আগের গেস্ট হাউস, সেখানে আমরা ছিলাম 4-5 জন, সবাই কর্মী এবং ত্রিপুরা থেকে এসেছিল। তো আমরা ওইখানেই ছিলাম। তা ওই ভট্টাচার্য দাদা চাবি নিয়ে এসে বললেন যে আমাদের এই রুমটা ছেড়ে দিতে হবে। তো যাই হোক, আর কার নির্দেশ আপনারা সবাই জানেন, নন্দদুলালদার কথা তো সবাই জানেন, অত্যন্ত মানে কীরকম লোক, রাগী লোক। চাবি এনে বলছেন, উনি বলছেন ছেড়ে দিতে, তারপরে আমরা তো ওনারে চিনি না, হঠাৎ আমাদের মধ্যে একজন ওনাকে চেনেন মানে খুবই পরিচিতি। তো যাই হোক, ওনাকে বললেন আমরা 4 জন রাত্রিবেলায় কোথায় যাব, আপনারা বরঞ্চ এখন যেখানে উঠেছেন এখানেই থাকেন, কাল সকালে আসলে আমরা রুম ছেড়ে দিয়ে চলে যাব। সেভাবেই স্থির হলো। এই যে ভট্টাচার্য দাদা, উনি ছিলেন কীর্তন পাগল, মানে যেখানে কীর্তন শুনেন কাজ ফেলে চলে যেতেন। আর উনি পেশায় ছিলেন মানে রেলগাড়ির ইঞ্জিনের, মানে মেশিনম্যান, ইঞ্জিনের চালক, উনি ইঞ্জিনের রেলগাড়ির চালক ছিলেন। তো যাই হোক, একবার উনি যে গাড়িতে ছিলেন সেটা ছিল একটা মালগাড়ি নিয়ে চলছেন, হঠাৎ উনি শুনতে পেলেন দূর থেকে একটা কীর্তনের আওয়াজ আসছে। নেমে আর কথা নেই, গাড়ি থেকে মানে গাড়িটা থামিয়ে উনি নেমে ছুটলেন ওই গ্রামের দিকে, এলোমেলো পথ ধরে, কীর্তনের আওয়াজ প্রতি কাছে আসছে, স্পষ্ট হচ্ছে। উনি সেই বাড়িতে গিয়ে পৌঁছলেন এবং তুমুল কীর্তনে মেতে গেলেন। তারপরে এদিকে হলো কি, ওই যে মালগাড়ি রেল লাইনে রেখে এসেছেন, সেই রেল লাইনের উপর পেছন থেকে আর একটা প্যাসেঞ্জার ট্রেন এসে দাঁড়িয়ে আছে, এগুতে পারছে না সামনে মালগাড়ি। কি করবেন, চারিদিকে চিন্তায় পড়ে গেল সবাই। ওই গাড়ির ড্রাইভার এসে বা মেশিনম্যান এসে যখন শুনলেন এই রকম উনি একজন নেমে চলে গেছেন কীর্তনে, তখন উনি বুঝতে পারলেন যে উনি কে। তারা জানেন ওই ভট্টাচার্য দাদাই হবেন। তো যাই হোক, কীর্তনকে ফলো করে, অনুসরণ করে করে সেই গ্রামের সেই কীর্তনস্থলিতে গিয়ে পৌঁছে গেলেন, যে বাড়ি থেকে কীর্তন চলছিল। পৌঁছে গিয়ে দেখেন কীর্তনে মাতোয়ারা, ভট্টাচার্যের কোনো জ্ঞান গম্ভীরই নেই। ওনাকে ডাকছেন, জোরে জোরে ডাকছেন, শুনতেই পাচ্ছেন না। তারপরে একজন গিয়ে ওনার হাতে ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, ও ভট্টাচার্যদা, আপনি মালগাড়ি রেখে এসছেন, পেছনে প্যাসেঞ্জার ট্রেন আটকে আছে। তারপরে ওনার সম্বিত ফিরে এলো। তারপরে এসে সেই গাড়ি এগিয়ে নিয়ে গিয়ে সাইড লাইন করে দিলেন। তারপরে প্যাসেঞ্জার ট্রেন বেরিয়ে গেল। এই হচ্ছে কীর্তনের যে মানুষকে কি করে দিতে পারে। তো যাই হোক, এটা কথা প্রসঙ্গে এটা এসে গেল, তাই বললাম। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে আমাদের যখন যেটা মনে আসে আমি তাই বলি। আমার অশেষ শ্রদ্ধাভাজন যে কি বলবো, শ্রী রেবতীমোহন বিশ্বাসদা, আপনারা অনেকেই চিনেন, অনেকে দেখেছেন, নাম তো অনেকেই সবাই জানেন। রেবতীমোহন বিশ্বাসদা একবার ত্রিপুরায় আগরতলায় এসেছিলেন 1975 সালে, মে বা জুন হবে, খুব গরম ছিল তখন। সেই সময় উনি কলকাতা থেকে আগরতলা ফ্লাইটে এসে মন্দিরে উঠলেন, আগরতলার মন্দিরে। আর আপনারা তো যারা দেখেছেন যে আমাদের সেই পূজ্যপাদ সুন্টিদাকে আপনারা দেখেছেন, সুন্টিদা এসেছিলেন ওনার সঙ্গে।
বা ওনারা সন্ধিদার সঙ্গে ছিলেন। আরেকজন ছিলেন পরেশচন্দ্র বোরাদা। আপনারা দেখেছেন ঠাকুর বাড়িতে, মানে কি বলবো, ওই যেখানে আলোচনা বই ছাপানো হয়, ছাপাখানা, আরও অনেক কিছু হয়, সেটার সঙ্গে উনি যুক্ত ছিলেন, পুস্তক বিভাগে আর কি। তো যাই হোক, মানে এই যে সঙ্গে এলেন তিনজন, শ্রদ্ধেয় পূজ্যপাদ সুন্তিদা, আর এলেন শ্রদ্ধেয় রেবতীমোহন বিশ্বাসদা, আর শ্রদ্ধেয় পরেশচন্দ্র বোরাদা, তিনজন এলেন। পরেশচন্দ্র বোরাদা পূজ্যপাদ সুন্তিদা এসেই উনি গরমে একটু অস্বস্তি ফিল করছেন। আপনারা দেখেছেন, যারা যারা তো দেখেছেন তারা তো জানেনই, ওনার শরীরটা একটু মানে যেমন লম্বা তেমনি একটু ভারী কি মোটা, অস্বস্তি লাগছে এই গরমের মধ্যে। তখন উনি বললেন যে রায়চাঁদদাকে খবর দেন, রায়চাঁদদাকে খবর দেন। সেই তখন আমাদের আশ্রমের গাড়িও ছিল এবং ড্রাইভারও ছিল, সঙ্গে সঙ্গে আমাকে গিয়ে কোয়ার্টার থেকে নিয়ে এলেন, ডক্টরস কোয়ার্টার থেকে নিয়ে এলেন। তা আসার পরে আমি প্রেশার টেশার সব দেখলাম সব ঠিকই আছে। একটু বিশ্রাম নেওয়ার পরে আস্তে আস্তে শরীরটা স্বাভাবিক হলো। পূজ্যপাদ সুন্তিদা তারপরে ওনাকে নিয়ে একটা দূরবর্তী স্থানে, খুব দূরে নয়, এই ধরুন 20-25 কিলোমিটার দূর হবে, সেখানে নিয়ে যাওয়া হলো। সেখানকার বামুটিয়া জায়গাটার নাম। সেখানে যাওয়ার পরে কিছুক্ষণ থাকার পরেই ওনার একটু অসুস্থ হচ্ছিল, তারপরে আমরা ওখান থেকে চলে এলাম। তো এই দিনটা এইভাবেই কেটে গেল। পরের দিন পূজ্যপাদ সন্ধিদা, পরেশদা ওনাকে সন্ধিদাকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে এলেন, আর শ্রদ্ধেয় রেবতীদা থেকে গেলেন, আশ্রমে থেকে গেলেন। তা থেকে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে একটু ঘুরে ঘুরে সবার সঙ্গে মন্দির আদি দেখা, বা আলোচনায় অংশগ্রহণ করা, বা আরও যা যা নির্দেশাদি আছে একটু উপভোগ করে যাওয়া। কারণ এখানে জায়গাটা ভালো লাগে, সবাই ভালো লাগে এখানে আসলে। তা আমি তো সখন থেকেই, প্রথম দিন থেকেই 7 দিনই শুধু রেবতীদার সঙ্গেই ছিলাম, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে কোথাও মানে স্কুলের কোনো একটা হলে, বা রবীন্দ্র ভবনে, বা কোনো একটা এলাকায় বেশ বড় সৎসঙ্গ, এসব জায়গায় নিয়ে যেতাম। ভালো লাগছে ওনার সঙ্গে 7 দিন সমানে এক নাগারে থাকাতে। আমারও খুব আপ্লুত হয়েছিলাম, সমৃদ্ধ হয়েছিলাম, খুবই ভালো লাগছিল। তো এই হচ্ছে আমাদের রেবতীমোহন বিশ্বাসদা। তার পরবর্তী সময়ে আপনারা জানেন সব কিছুই ঠাকুরের নির্দেশেই উনি ওই যে সাবজেক্টের উপরে মানে থিসিস করেছিলেন। তো যাই হোক, অনেক কথা আছে। দয়ানন্দ দা তো সবই জানেন, ওনার আপন দাদা। আর এদিকে রেবতীদা কিছুদিন থাকার পরে 7 দিন পরে চলে গেলেন পুণ্যধাম দেওঘরে। তারপরে যতবারই আমি যেতাম আমার সঙ্গে দেখা হতো, বা আমি দেখা করতাম, ভালোই লাগতো, খুব ভালো লাগতো। রেবতীদা, আপনারা জানেন রেবতীদা বাড়ি তো ওই দয়ানন্দদার কাছ থেকে আমরা শুনেছি, আমি গেছি সেই পুরান্দার মধ্যে, যেখানে গিয়ে রাস্তাটা হঠাৎ বাঁদিকে চলে গেল, সেই এই রাস্তাটার বাঁদিকে ওনারা থাকতেন, রেবতীদা থাকতেন। আর ডান দিকে ডান দিকে যে রুমটা ছিল বা বাড়ির ছোট্ট ঘরগুলো ছিল, সেখানে থাকতেন আমার কি বলবো, মানে ঋত্বিক দেবতা, অশেষ শ্রদ্ধাভাজন শুভ্রাংশু শেখর মিশ্রদা, উনি থাকতেন। ওনার স্ত্রী আর শিশুপুত্র, 1.5 বছরের শিশুপুত্র থাকতো এখানে। তা নববিবাহিত স্ত্রী এবং পুত্র, তারা থাকতেন এইখানে। আর এরপরে ওই পরের বাড়িটাতে আমার মনে হচ্ছে পরে আমি গিয়েছি ওই বাড়িতে, পুরোহিত মশাই থাকতেন। একটা ব্যাপারে আমি গেছিলাম, মন্দিরে যিনি পূজা দেন, ঠাকুর পুজো দেন, উনি থাকতেন। আচার্যদেব শিশু দাদা আমাকে একটা ব্যাপারে বলেছিলেন। আমি একটা অস্থি নিয়ে গেছিলাম, তা অস্থিটা নিয়ে যাওয়ার পরে আমার বললেন, আমি বললাম কোথায় বিসর্জন করব। দাদাই বলে দিলেন একটা জায়গা, একটা বেশ বড় দিঘির মতো আছে, সেখানে নিয়ে গেলেন। ওনাকে নিয়ে যেতে বললেন সেই
মানে আমাদের ভট্টাচার্য দাদা কি পুরোহিত যে, ওনাকে নিয়ে গিয়ে আমরা সেই পুরোহিত গিয়ে কাজ সেখানে ওই বিসর্জন দেওয়া হয়েছিল। এবং ওনার বাড়িতে নিয়ম বিধি অনুযায়ী সেই শ্রাদ্ধ কাজের মতো হয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর মিশ্রদা আমার মিশ্রদা পাঠিয়েছিলেন আমাকে একটা ওষুধ দিয়ে, 65-এই একটা ওষুধ দিয়ে পাঠিয়েছিলেন, পুরিন্দার ওষুধ, বলে এটা দিয়ে আসো তোমার বৌদির কাছে। তা আমি তখনই এই জায়গাটার মধ্যে এসেছিলাম। পরবর্তীকালে আমি অনেকবার এসেছি, গৌরাঙ্গ পালদার বাড়িতে এসেছি। ডান দিকে গৌরাঙ্গ পালদার বাড়ি, দোতলায় উনি থাকেন। আর গৌরাঙ্গ পালদার সামনের বাড়িতে তখন গোপাল বিশ্বাসদাও থাকতেন, তো শ্রদ্ধেয় গোপাল বিশ্বাসদা। তো এই জায়গাটা সম্বন্ধে আমার একটু জানা ছিল। এইভাবে আমার পরিচিতিটা ছিল আর কি তাদের সঙ্গে। এখন কথা হচ্ছে কি, আজকে যে আলোচনার বিষয় ইষ্ট প্রসঙ্গে তো আর বলতে পারি না আমি, যখন যা মনে আসে আমি তাই বলি। আমাদের এক দাদার কথা বলবো এবার। তিনি বলেন হঠাৎ কলকাতায় মানে রাস্তাঘাটে ফুটপাতে ঘোরাফেরা করেন, কোনো রকম দিক বিদিক শূন্য হয়ে, মানে ওনার কোনো এইমলেসভাবে চলছেন। তা আমরা যাকে ভবঘুরে বলি, তো ভবঘুরের মতোই উনি চলছেন, এখানে সেখানে ঘুরেন, রাত্রিবেলায় ফুটপাতেই থাকেন। হঠাৎ ওনার খেয়াল হলো মানে ভগবান দর্শন করার। ভগবান দর্শন করবেন উনি, ওনাই বলছেন সবাইকে আমি ভগবান দর্শন করবেন। তারপরে কেউ কেউ বললেন এখানে যান ওইখানে যান। তারপরে উনি ঠিক করলেন আমি বিহারে রাজগীর যাব, রাজগীর গিয়ে ওইখানে ভগবান দর্শন করব। তো ভগবান দর্শন করার জন্য উনি ট্রেনে উঠলেন। ট্রেনে ওঠার পরে অনেকের সঙ্গে আলাপ আলোচনা হলো। যেতে যেতে মধুপুর পার হওয়ার পরে এক দাদা বললেন, ও দাদা আপনি তো ভগবান দর্শনে বেরিয়েছেন, তা কোথায় ভগবান দর্শন হবে জানি না, তবে এখানে আপনি বাবাধামে যান, এখানে বাবাধাম আছে, এই যশোদি নেমে আপনি বাস ধরে বাবাধাম চলে যাবেন। তা বাবাধামে গেলে আরেক দাদা বললেন, আরে বাবাধাম যাওয়ার আগে ডান দিকে যে রেল গেট আছে এদিক দিয়ে আপনি সোজা চলে যান, ওইখানে আশ্রমে আরেক ভগবানের দেখা সাক্ষাৎ হবে। তারপরে উনি এইভাবেই মানে ট্রেন থেকে যশোদিতে নেমে উনি সোজা আমরা যেরকম যাই অটোতে বা যেভাবেই যাই, উনি ওইভাবে রওনা দিয়ে ওই ঠাকুর বাড়িতে পৌঁছে গেলেন। রেল গেট থেকে সোজা চলে গেলেন ঠাকুর বাড়ির দিকে। ঠাকুর বাড়িতে যাওয়ার পরে যথারীতি যেরকম আমরা নতুন যারা যাই ঠাকুর প্রণাম করার পরে তখন যেমন বলতেন কখন আইছিস, খেয়েছিস, তারপরে বিশ্রাম করো, তারপরে তোমার সঙ্গে কথা আছে, বিভিন্ন কথা ঠাকুর বলতেন। তো উনি যাবার পরে উনি তো শরীরের অবস্থা তো বোঝাই যাচ্ছে, ভবঘুরের অবস্থায় উনি চলে গেলেন সেখানে। তারপরে বললেন যে এখন তুমি গিয়ে স্নান টান করে খেয়ে দিয়ে বিশ্রাম করো, স্নান টান করে খেয়ে দিয়ে বিশ্রাম করো, তারপরে বিকেলে কথাবার্তা হবে, ঠাকুর এই কথা বলেছিলেন। তারপরে যথারীতি বিকেলে গিয়ে ভালোই লাগছে, বসে বসে কথাবার্তা অন্যান্য দাদাদের সঙ্গে যে কথোপকথন হয় আনুষঙ্গিক হয় এগুলি উনি শুনছেন। এইভাবে ওনার ভালো লেগে গেল, মনটা পরিবর্তন হয়ে গেল, পোশাক পাল্টে গেল, তারপরে সবার সঙ্গে কথাবার্তা হলো, থাকতে থাকতে চলছে এইভাবে। আর এইদিকে মানে আনন্দবাজারে উনি কখন যান ঠিক নেই, এলোমেলো, কোনো দিন 12টায় যান, কোনো দিন 2টায় যান, কোনো দিন 3টায় যান, কোনো দিন গিয়ে দেখে আনন্দবাজার প্রায় বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। বন্ধ মানে আনন্দবাজার বন্ধ মানে দরজা খোলা, যারা আছেন ভিতরে ঠাকুর মশাইরা থাকেন তাদেরকে গিয়ে বলতেন আমাকে খাবার দাও এই সেই, তা তখন তারা একটা ব্যবস্থা করতেন এবং বিরক্ত হয়ে যেতেন মাঝে মাঝে। একদিন এক দাদা মানে সেখানকার যে ঠাকুর পরিবেশন করেন আনন্দবাজারে, উনি ঠাকুরের দিকে রওনা দিলেন। আর সেই সময় আমাদের এই দাদা যিনি কলকাতা থেকে ভবঘুরে দাদা যে গেলেন, সেই সময় দাদার সঙ্গেই ঠাকুরের কথোপকথন হচ্ছিল এবং বলছিল যে তোমার যখন যা দরকার তখনই চেয়ে নেবে, তখনই সেটার ব্যবস্থা করে দেবে তোমাকে, তুমি নিশ্চিন্তে এখানে থাকো। তারপরে সেই কথার পরে ওই মানে রান্নার ঠাকুর দাদা গিয়ে হাজির। তিনি কিছু বলার আগেই
নালিশের আগে ঠাকুর বললেন, এই যে উনি আছেন, ওনার যখন যেটা দরকার, যখনই যাই, যখনই যা চাই এবং যখনই যাই, সেইভাবে ব্যবস্থা করে দেবেন, সেইভাবেই ব্যবস্থা করে দেবেন। তা এই কথা শোনার পরে নালিশ আর হলো না, মাথা পেতে চলে এলেন, মাথায় নিয়ে চলে এলেন। সেই তো ইনি আস্তে আস্তে ঠাকুর বাড়িতে থাকতে থাকতে জানতে পারলেন উনি ভালো ভালো গাড়ি চালান এবং গাড়ি চালাতে পারেন। তারপরে ঠাকুর বললেন শ্রী শ্রী বরদাকে, দেখো তো ও ইয়ে এসছে, ও কীরকম গাড়ি চালায়, একবার একটু একটু দেখে নিও, জাজ করে নিও। তারপর বরদা পাশে বসে আর উনি গাড়ি চালাতে শুরু করলেন। গ্যারেজ থেকে গাড়ি বের করে উনি গাড়ি চালাতে শুরু করলেন। রোহিণী রোড ধরে রেলগেটের দিকে যাওয়ার আগেই শ্রী বরদা বললেন, থাক আর লাগবে না, গাড়ি ঘুরিয়ে নাও। বরদা খুশি হলেন ওনার গাড়ি চালানো দেখে, উনি জানেন গাড়ি চালাতে। তারপরে উনি সেই গাড়ি নিয়ে ফেরত চলে এলেন। আর এদিকে পরে জানা গেল উনি রবীন্দ্রনাথ ঠাকুরের, রবি ঠাকুরেরও গাড়ি চালাতেন এক সময়, সেটাও পরে জানা গেল। যাই হোক, এই সব করার মধ্য দিয়ে ঠাকুর বাড়িতেই থাকেন এবং এইভাবে অনেক দিন থাকার পরে, ওনারও বয়স হয়ে যাচ্ছে, অনেক দিন থাকার পরে ওনাকে ঠাকুরের আদেশে ওনাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো। সেই যে কলকাতায় পাঠিয়ে দেওয়া হলো, উনি ছিলেন তখন 67 যতীন্দ্রমোহন এভিনিউতে, সেই ষোড়শী ভবনে, অর্থাৎ বরদার বাড়িতেই উনি ছিলেন। বরদার বাড়িতে যারা যারা যান, আমরা সোজা কলাপসিবল দিয়ে ঢুকে ভিতরে চলে যাই সিঁড়ি দিয়ে বা লিফটে উঠে উপরে উঠে যায়। তখন তাই ছিল। আর এটা হচ্ছে সোজা ঢোকার রাস্তা, আর তার সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে, সাইড দিয়ে ডান দিকে গিয়ে একটু সামনে এগিয়ে ভিতরে ঢুকলে আরেকটা ছোট দরজা আছে, সেখানে আরেকজন বসে থাকেন, বসে নিজেই রান্না করেন, এখানেই খাওয়া দাওয়া করেন, এই ঘরেই থাকেন। উনি হলেন বাড়ির অনেকটা কেয়ারটেকারের মতো, মানে এই ষোড়শী ভবনের বাড়িটা দেখাশোনা করেন। তো এই হচ্ছে সেই ব্যক্তি, যার নাম হচ্ছে শ্রদ্ধেয় ওনার নাম হচ্ছে শ্রদ্ধেয় বলপ্রসাদ, না তাই তো? নামটা হচ্ছে নামটা মনে এসেছিল একটু আগে, বলদেব প্রসাদ মিশ্র। ওনার নাম হচ্ছে বলদেব প্রসাদ মিশ্র। আমরা অনেক দিন ধরেই দেখেছি এটা বরদার বাড়িতে ওনাকে, বলদেব প্রসাদ মিশ্র, যার কথা বললাম এক সময় ভবঘুরে ছিলেন, তারপরে পুণ্যধামটা দেওঘরে গিয়ে ঠাকুরের সান্নিধ্যে গিয়ে উনি ফিরে এলেন একদম ভদ্রলোক এবং অত্যন্ত দায়িত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কলকাতায় এসে মানে যতীন্দ্রমোহন এভিনিউর ষোড়শী ভবনে অবস্থান করলেন। পরবর্তীকালে আর ওনাকে দেখি নাই অবশ্য। তো যাই হোক, কীভাবে কোন মানুষটার কীভাবে পরিবর্তন হয় সেটা বোঝা মুশকিল। আমরা তো বুঝবো কি, আমরা তো বোঝার কোনো ক্ষমতাই নেই। ঠাকুরের সান্নিধ্যে এলে কাকে কি করে ফেলবেন, কার কি রূপ পাল্টাবেন, কি রূপে দেখা দিবেন পরবর্তীকালে, এটা তো আমরা বলতেও পারবো না, বুঝতেও পারবো না। তবে ঠাকুরের সান্নিধ্যে থাকলে, সে ভাব নিয়ে থাকলে একটা বিরাট পরিবর্তন আসবে, এটা নিশ্চয়ই। এই যে আমাদের যে দাদা আরেকজন ছিলেন, যে কলকাতায় যে ট্যাক্স ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান হয়েছিলেন, সেই যে দাদা, মানে আমাদের যে কী বলবো, ট্রাইব্যুনাল দাদার নামটা যেন কী ছিল, জগৎজ্যোতি সেন শর্মা। উনি যখন MA পাস করে বসে আছেন, চাকরি বাকরি নেই, এদিক ওদিক ঘুরেন, তারপরে তখন সেই 1939 সালের কথা, তখন তিনি ভাবলেন, না, ঠাকুরের কাছেই যাই। ঠাকুরের খোঁজ, মানে আশ্রমের খবর পেয়ে ঠাকুরের সান্নিধ্যে উনি এসে হাজির হলেন। ঠাকুর ওনাকে বলেছিলেন, তুমি কি করো বলে, আমি তো MA পাস করে এখন বেকার, কিছু কাজকর্ম নেই,
তখন ঠাকুর বলছিলেন যে তুমি চাকরি করলে কত পেতে, তখন উনি একটা অ্যামাউন্ট বলছিলেন, বলে তুমি আমার কাম করো, তুমি আমার কাম করো, তুমি তার চেয়েও বেশি পাবে, তুমি আমার কাম করো। তার পরবর্তী যুগে তিনি ঠাকুরের কাছেই রয়ে গেলেন, ঠাকুরের কাছে রয়ে গেলেন, বা কলকাতায় আসেন, থাকেন, এইভাবেই চলছে। এর মধ্যে একটা ইন্টারভিউর খবর পেলেন। একটা ইন্টারভিউ মানে সাংঘাতিক ব্যাপার। একটা ইন্টারভিউ আগেও দিয়েছেন অনেক, কিন্তু এইবারের ইন্টারভিউটা খুব একটা মারাত্মক, কি বলবো, অত্যন্ত মানে উচ্চপদস্থ একটা চাকরি, উচ্চ পদের চাকরি, অত্যন্ত বড় চাকরি, সম্মানীয় চাকরি, মানে দিল্লিতে থাকবেন ট্যাক্স ট্রাইব্যুনাল হয়ে। তা ইন্টারভিউ দিতে যাবেন, ইন্টারভিউ উনি দিতে গেলেন, যেদিন হবে ইন্টারভিউ সেদিন গিয়ে দেখেন ওইখানে অনেক লোকজন, অনেক লোকজন মানে কি, সবাই মানে কি বলবো, বেশভূষায় প্যান্ট কোট টাই পরে পরে একবারে টিপটপ হয়ে আছেন, এবং তাদের মতো করে তারা কথাবার্তা বলছেন, খুব উচ্চ মার্গের কথাবার্তা সব, মানে এর ধারে কাছেও জগৎজ্যোতি সেনদা বুঝতে পারবেন না এমন অবস্থা। তা ওনাকে দেখে বুঝতে পারছেন ওনারা যারা নাকি খুব পোশাক আশাকে অনেক অধিক মানে বলশালী, তারা বলছেন, কি ভাই তুমিও ইন্টারভিউ দেবে নাকি? হ্যাঁ দাদা আমিও দেবো। তো তোমার কি উপরে কেউ আছে? মানে বোঝাতে চাইছে কোনো আমলা বা মন্ত্রী বা এইসব কেউ আছে কিনা। বলে না ভাই আমার উপরে তো কেউ নেই, আমার উপরে শুধু একজন আছে। বলে কে সে? বলে আমার ঠাকুর আছেন, আমার ঠাকুর আছেন আমার উপরে। এই কথা শুনে তারা কেউ তেমন বেশি গুরুত্ব দিল না, তারা বুঝতে পারলো না কি বলতে চাইছে। সে যাই হোক, এই যে ইন্টারভিউ দেওয়ার, না এটা হলো ফর্ম জমা দেওয়ার সময় এই ঘটনাটা ঘটেছিল, তার 2-3 দিন পরে ইন্টারভিউ। তারপরে উনি, না কথাটা আমার একটু ভুল হয়ে গেল, না ইন্টারভিউ উনি দিলেন, ঠিকই দিলেন, দিয়ে উনি চলে গেলেন ঠাকুরের কাছে, ইন্টারভিউ দিলেন। এই অবস্থায় উনি ইন্টারভিউ কল হয়েছে, ইন্টারভিউ ডাকলেন, ইন্টারভিউ টেবিলে গেলেন, ইন্টারভিউ দিলেন। তারপরে ওনার চিন্তা হলো, আমি তো ঠাকুরের নাম বলে ফেলেছি, আমি তো ঠাকুরের নাম বলে ফেলেছি, ঠাকুরকে এখানে এসে দাঁড় করিয়ে দিয়েছি, আমার তো এখন মান সম্মান নিয়ে, ঠাকুরের মান সম্মান নিয়ে এখন মানে টানাটানি অবস্থা, কী হবে কী হবে। উনি চট করে তাড়াতাড়ি হাওড়া স্টেশনে গিয়ে দেওঘরে, পুণ্যধাম দেওঘরে পৌঁছে গেলেন। গিয়ে দেখেন ঠাকুর বসে মানে পার্শ্বদের নিয়ে আলাপ আলোচনা করছেন। সেখানে জ্ঞান জ্ঞানদাও ছিলেন, আরও অন্যান্য দাদারাও ছিলেন, তারা বসে আলোচনা করছেন। এমন সময় কথাকে প্রণাম করার পরই দাঁড়িয়েছেন, এমন সময় শুনতে পেলেন, আমার যে এই যে আমার এই যে ওনার নামটা বললেন আর কি, এই যে আমার জগৎজ্যোতি, এই যে আমার জগৎজ্যোতি, তার ঠাকুরের প্রতি আমার প্রতি এত টান, সে যে কোনো সময় মনে পড়লেই, টান জাগলেই সে ছুটে আসে। আর তার এই ছুটে আসাটা দেখে আমার মনে হয় যে সে জীবনে কোনোদিন আটকাবে না, তরতর করে উপরে উঠে যাবে, তরতর করে উপরে উঠে যাবে। ঠাকুর এই কথাটা বলার পরেই জগৎজ্যোতিদা বুঝে ফেললেন সব কিছু, বুঝে ফেললেন তার আশীর্বাদের কথাটা কোথায় আছে, বুঝে ফেললেন আমার আর দেরি করা ঠিক নয়। সেই প্রণাম করে আবার ঠাকুরকে প্রণাম করে আবার উনি ফিরে এলেন কলকাতায়, কারণ যা বুঝার উনি বুঝে নিয়েছেন। ও যে কাজে যাবে তরথর করে উঠে যাবে। এই আশীর্বাদ পাওয়ার পরে জগৎজ্যোতিদা ফিরে এলেন কলকাতায়। এসে দেখলেন এত বড় বড় রথী মহারথীরা, টাই স্যুট কোট করা বাবুরা, কেউ মানে সিলেক্টেড হননি, জগৎজ্যোতি সেনদেই সিলেক্টেড হলেন। ট্যাক্স ট্রাইব্যুনাল একটাই পোস্ট দিল্লিতে, সাংঘাতিক বড় পোস্ট। যাই হোক, এই অবস্থায় এই পোস্টে থাকাকালীন উনি দেওঘরেও মাঝে মাঝে গেছেন সেই সব ফিলন্থ্রপির বিভিন্ন কাজে, থেকে দিল্লির নির্দেশে ওনাকেও যেতে হয় মাঝে মাঝে বিভিন্ন জায়গায়। তা এই যে জগৎজ্যোতি সেনদার এই যে দয়া, তার যে দয়া, ঠাকুরের যে দয়া উনি লাভ করেছেন, সেটা গভীর টান এবং ভালোবাসা শ্রদ্ধা
ভক্তি অনুরাগ না থাকলে তো হওয়া সম্ভব নয়। সর্বক্ষণ যাদের হৃদয়ে মনে ঠাকুর বিচরণ করেন তার সমস্ত রাস্তাই খোলা, সমস্ত রাস্তাই মানে কোনোটাই আটকানো না, সব রাস্তাই খোলা, কোনো আর্ডার থাকে না কোথাও। আমি কয়েকবারই দেখেছি জগজ্যোতি সেনদাকে, কয়েকবারই দেখেছি 68 মন্দিরে যখন যেতাম রাত সন্ধ্যার সময়, তখন মাঝে মধ্যে ওনাকে দেখতাম, উনি আলোচনা করতেন। উনি কি বলবো, কত সুন্দর চকচকে চেহারা, মানে না সরু নাক, এবং খুব একটা হাইট নাই। আমাদের রাজেন মজুমদারকে যারা দেখেছেন, ঠাকুরের ডান পাশে যিনি থাকতেন দরজাটার সামনে দাঁড়িয়ে, সে রাজেন্দ্রার মতোই অনেকটা জগজ্যোতি সেন, আর একটু লম্বা হবেন। তো যাই হোক, আমি দেখেছি ওনাকে, ওনার আলোচনাও শুনেছি। এই জগজ্যোতি সেনদা একটা সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিত হলো ভারতের সেই, মানে কি বলবো, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। যাই হোক, এইটুকুই আমার বলার বিষয় ছিল। যখন যেটা মনে এসছে বলার চেষ্টা করছি। পরম পিতার অশেষ দয়ায় আমরা কিন্তু বেঁচে আছি, তাকে সঙ্গে নিয়ে থাকা উচিত। আমাদের যে কাজ চলছে, আমাদের যে ডিপ ওয়ার্কসের কাজ চলছে, আমাদের যে অন্যান্য দাদারা বিভিন্নভাবে ঠাকুরের কাজ মাথায় নিয়ে চলছেন, তাতে যে কাজ এগিয়ে যাচ্ছে, একদিন হয়তো আমরা দেখব সারা ভারতবর্ষে সেই কাজের গতি এত ছড়িয়ে গেছে, যে ছড়িয়ে পড়ছে যে আমাদের ঘরে ঘরে ঠাকুরের পুজো হবে। এই কথাটা আমার নয়, আচার্যদেব শ্রী শ্রী দাদার কথা। দাদা বলছিলেন যে একদিন আসবে যখন সবার ঘরে ঘরে ঠাকুরকে পুজো দেবে, সবার ঘরে ঘরে ঠাকুরকে পুজো দেবে। এইটুকু আমার বলার বিষয় ছিল। আমি ঠাকুরের কাছে প্রার্থনা জানাই, এই আমার প্রার্থনা যে ঠাকুর যেন মানে আমার মলিনত্ব দূর করে, আমাকে শুচি করে, আমাকে পবিত্র করে, আর তোমার আদর্শ যেন বহন করে নিয়ে যেতে পারি, বহন করার শক্তি চাই। তোমার আদর্শ বহন করার শক্তি দাও ঠাকুর। এটুকু বলে আমি শেষ করলাম। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তম।